সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। একটা কথা প্রচলিত আছে, একটা সংসারের শান্তি বা সুখ কেবল একজন নারীর গুণ বা প্রচেষ্টার উপর নির্ভর করে না, বরং স্বামী যদি যোগ্য, দায়িত্বশীল এবং গুণী হয়, তবেই দুজনের পারস্পরিক বোঝাপড়ায় সংসার সত্যিকার অর্থে সুখের হয়ে ওঠে। আবার অনেকেই বলে সংসার সুখের হয় মোটা টাকা ইনকামে, কিন্তু আমি বলি সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসার মিলবন্ধনে। অট্টালিকায় থেকেও সেই সুখটা মেলে না, যেটা থাকে ছোট্ট একটা কুঁড়ে ঘরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা বিদেশ সবার সুস্বাস্থ্য কামনায় নতুন আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন, অনুরোধ থাকবে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। ভিডিও দেখে যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযোগী, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর আমার এই পথ চলায় যারা শুরু থেকে এই পর্যন্ত নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে আছেন, সবার প্রতি থাকবে মন থেকে অনেক অনেক ভালোবাসা। আমি যদি আপনাদের কৃতজ্ঞতা না স্বীকার করি, আমার কাছে মনে হয় ভুল হবে, কারণ আমি যতটুক আসতে পেরেছি এবং সামনে এগিয়ে যাব পুরোটাই আপনাদের জন্য। আমার পরিশ্রম, ধৈর্য, তার পাশাপাশি আপনারা। হয়তোবা আপনাদের কমেন্টগুলো আমার ভিডিওতে পড়া হয় না, কারণ একটা ভিডিওতে সবার কমেন্ট পড়া সম্ভব না। তারপরেও বলছি, আপনাদের মন্তব্যগুলো আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি পরের আরেকটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই। শুক্র শনি ছাড়া বাসা থেকে বের হওয়া যায় না। ওই যে বলেছি বাচ্চাদের কোচিংয়ে দিয়েছি, বিকেলবেলা ওরা কোচিংয়ে থাকে। আর এই দেশের গরমের কথাও তো বলেছি, প্রচণ্ড গরম থাকে, দিনের বেলা বের হওয়ার কোনো সুযোগই থাকে না। তারপরও আজকে বিকালবেলা একটু বের হয়েছি, সন্ধ্যার আগ মুহূর্তে একটু মার্কেটে এসেছি কেনাকাটা করার জন্য। দোকানের জন্য যা যা লাগবে সেই কেনাকাটা করছে, আর আমার সংসারের জন্য যা যা লাগবে আমি দেখে দেখে কেনাকাটা করছি। এই বড় বড় মার্কেটগুলোতে কিছুদিন পর পর অফার দেয়। এখানে আজকে 900 পয়সার অফার চলছে, যা বাংলাদেশে 360 টাকা। 360 টাকা হলে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এরকম অফার যদি বাংলাদেশে পেতাম, তাহলে নিজের বাসায় কত কিছু কেনাকাটা করে রাখতাম। এখানে বেশি কিছু কেনাকাটা করি না, কারণ ওই যে বলেছি এমন কিছু করব না যাতে সেগুলো আবার ফেলে যেতে হয় বা আফসোস করতে হয়। যতটুকু করা দরকার ততটুকুই করি। বিশেষ করে এখানে কসমেটিক্সের দাম খুবই কম। এই যে সুন্দর কাপ সেটটা দেখছেন, এটার দামও 360 টাকা। মোবাইলে কেমন দেখা যাচ্ছে জানি না, সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর। আমরা মেয়েরা কিন্তু ঘরের যে কোনো জিনিস দেখলে কিনতে পাগল হয়ে যায়, এমন অনেক জিনিস আছে এখানে, মনে হয় যে সবকিছুই কিনে ফেলি। কসমেটিক্সের দামটা একটু বুঝিয়ে বলি। একটা শ্যাম্পুর কথাই বলি, প্যান্টিন একটা শ্যাম্পু 1000 ml, তার সাথে 500 ml একটা ফ্রি। 1000 ml আর 500 ml দুইটা মিলিয়ে হচ্ছে 900 পয়সা, যেটা বাংলা টাকায় আসে 360 টাকা। চিন্তা করেন তাহলে কত কম দাম, অথচ একটা 1000 ml শ্যাম্পু বাংলাদেশে কিনতে গেলে 700-800 টাকার মতো লাগে। সব জিনিসের উপরে অফার ছিল, কাপড়ে অফার ছিল। আমি মূলত এসেছি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য, ওদের জন্য কিছু কাপড় কিনে নিলাম। বাংলাদেশ থেকে আসার সময় কাপড় কিনে নিয়ে এসেছিলাম, তারপরে আর কেনাকাটা করা হয়নি। জীবনে চলতে গেলে আসলে অনেক কিছুর প্রয়োজন পড়ে। এখানে আসার পর আমাদের অনেক খরচ, বাসা ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া, বিদেশের বাড়িতে তারপরে অন্যান্য খরচ তো আছেই। তারপরেও না, জীবনে সবকিছু মানিয়ে চলতে হয়। একটা পরিবার নিয়ে বিদেশে থাকা যে কতটা খরচ, যারা বিদেশে থাকে তারা খুব ভালো করেই জানে। তারপরে আমার হাজব্যান্ড সব সময় চেষ্টা করে আমাদের ভালো রাখার। আমরা কিভাবে ভালো থাকবো, আমরা কোনটা পড়লে ভালো থাকবো, কোনটা খেলে ভালো থাকবো, সব সময় সে চিন্তা ভাবনাই করে। আমিও তার সাথে সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ সব সময় যে ভালো পরিস্থিতি যাবে সেটাও না, আবার যে খারাপ পরিস্থিতি যাবে সেটাও না। খারাপ পরিস্থিতিতে অবশ্যই ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরলে একটা সময় ভালো একটা ফলাফল আসে, এটা আমি খুব বিশ্বাস করি। ছেলেদের পরার জন্য দুইটা দুইটা করে গেঞ্জি নিয়েছি, মেয়ের জন্য দুইটা জামা নিয়েছি বাসায় পরার জন্য। সে তো জামা পেয়ে মহা খুশি। আমিও ছোটবেলায় কেউ আমাকে এরকম একটা জামা কিনে দিলে বা নতুন একটা জামা পেলে অনেক বেশি খুশি হয়ে যেতাম। আমার মেয়েটাও আমার মতোই হয়েছে। মার্কেট থেকে আসার পর শরীর এমনি বেশি খারাপ লাগছিল, একটু রেস্ট নিয়েছি। এসে সংসারে অনেক কাজকর্ম করেছি, যে যে কাজগুলো গুছানো দরকার সেগুলো গুছিয়েছি। এই রাতে 12টার সময় আবার সাগরের পাড় যাই, এই নিয়ে সাগরের পাড় 2বার পিকনিক করেছি। আমার যাওয়ার কোনো
কোনো ইচ্ছেই ছিল না। বাইরে গিয়ে এমনি আমার শরীর খুব ক্লান্ত ছিল। হাসব্যান্ড যখন কোনো কথা বলে সেটা কিন্তু আর ফেলা যায় না। চলো ওইখানে গিয়ে আমরা খাওয়া-দাওয়া করব, ওখানে গেলে ভালো লাগে। বাচ্চারা যখন জোর করে তখন আর মানা করতে পারি না। বাসায় আসতে, আসতে প্রায় ৩টা-৪টা বেজে যায়। তো ঘুম থেকে উঠতে, উঠতে লেট হয়ে যায়। উঠে বাচ্চাদের জন্য পিনাট দিয়ে ব্রেড দিয়ে দিলাম আর আমি চা ব্রেড খেয়ে নিলাম। ওই যে মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করেছি কিচেনের জন্য, সেগুলো দিয়ে আবার এই কাউন্টার টপটা একটু নতুন করে সাজানোর চেষ্টা করছি। ছোট, ছোট জিনিসে জীবনের সুখগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যখন মনে করেন তার বান্দাকে দামি কোনো কিছু দেওয়া দরকার, তখন তো অবশ্যই দিবে। সেটা সুখ আপনি অনুভব করতে পারবেন। আবার যখন মনে হয় যে না, এই জিনিসটা আমার নেই, এতটুকুই আমাকে চলতে হবে, সেটাও মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে না সংসার জীবন অনেক বেশি সুন্দর হয়। আর যারা অল্পতে মানিয়ে নিতে শিখে যায় তাদের কাছে কিন্তু বড় বড় সুখ এসে ধরা দেয়। ধৈর্য আর সন্তুষ্টতা, এটা কিন্তু জীবনের অনেক বড় একটা জিনিস। কাউন্টার টপের উপরে যা যা রাখি সেগুলো একটু সরিয়ে, চিপা চাপায় ২-১টা তেলাপোকা পড়েছিল সেগুলো একটু সরিয়ে দিলাম। আর ফলের ঝুড়ির মধ্যে আমি আঙ্গুর আর তরমুজটা রেখে দিলাম। এগুলো ফ্রিজে ২-৩ দিন ধরে পড়েছিল। সামনে যদি না রাখি, আমি বাচ্চাদের কেটে না দিলে ওরাও খাবে না, আবার দেখা যাবে ফ্রিজে পড়ে থেকে নষ্ট হয়ে যাবে। ভাবলাম একটু বাইরে বের করে রেখে দিই, ঠান্ডাটা কমে গেলে ওদের কেটে দিতে পারবো। মার্কেটে গিয়েছি আর সেটার মধ্যে অফার চলছে। কিচেনের জন্য যদি কিছু কেনাকাটা না করি সেটা কি আর আমার শান্তি লাগবে? এই যে 4টা বক্স দেখছেন, এটা কিন্তু আমি অফারে কিনেছি। এটাও 900 পয়সা, 360 টাকা দিয়ে 4টা বক্স কিনেছি। দেখতে কিন্তু বক্সগুলো অনেক বেশি সুন্দর। তো এগুলোর মধ্যে খাবার সুন্দর করে সাজিয়ে এই কাউন্টার টপের উপরে রেখে দিলাম। আর এই যে দেখুন কি সুন্দর একটা কিউট ঝুড়ি কিনেছি। এটা কেন কিনেছি জানি না, দেখেই ভালো লেগেছে। ভাবলাম এটাও রেখে দিই কাউন্টার টপের উপরে, যখন কোনো এক্সট্রা বাজার আসে সেটার মধ্যে সাজিয়ে রেখে দিতে পারবো। জুড়িটার দাম 300 আর এই যে বক্সগুলোর দাম হচ্ছে 350। তো সব মিলিয়ে 650 টাকার বাজার করেছি এই জায়গাটার জন্য। আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক টাকার বাজার করেছি, বা সামান্য একটু জিনিস দিয়ে জায়গাটা আবার নতুন করে একটু সাজালাম। এতে করে কিন্তু মনের একটা শান্তি আসলো, বা আমি নতুন করে কাজ করারও একটা উৎসাহ পাবো। একেই বলে যে ছোট ছোট জিনিস দিয়ে নিজের সুখগুলোকে খুঁজে নেওয়া। নতুন ইউটিউবারদের জন্য কিছু কথা বলতে চাই। আপনি যদি মনে করেন যে আমি ইউটিউবে কাজ করব, আমিও অন্যের মতো সফলতা অর্জন করব, অবশ্যই আপনার বেস্ট দেওয়ার চেষ্টা করবেন। আপনার ভিতরে যে দক্ষতা আছে সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। অন্যকে দেখে একদম হুবহু কপি করার কোনো দরকার নেই। আপনি যা পারেন তাই উপস্থাপন করবেন। আমরা যে জায়গায় কাজ করি সেই জায়গা থেকে যদি একটা সফলতা না আসে বা পর্যাপ্ত একটা রেসপন্স না পাই, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মন খারাপ হয়। আমি বলবো কি, ভিডিও করার ক্ষেত্রে অবশ্যই ভালো মানের একটা ক্যামেরা হতে হবে, যেটা দেখে আপনার দর্শক ভিডিওগুলো দেখতে চাইবে। তার পাশাপাশি আপনার ভিডিও এডিটিং, আপনার কথা বলার উপস্থাপন, সব কিছু মিলিয়ে আপনার কাজগুলোকে ফুটিয়ে তুলতে হবে। আর ভিডিও করার সময় ক্যামেরার অ্যাঙ্গেলটা সব সময় এক জায়গায় রাখবেন না, একটু পরপর চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে মনে হয় আপনি বাস্তবে যা যা করছেন আপনার দর্শকরা তাই দেখছে। ক্যামেরাটা একটা জায়গায় রেখে দিলে আপনার দর্শকরা বোরিং ফিল করতে পারে। এতে করে কিন্তু আপনিও নিজে মজা পাবেন না, আপনার দর্শকরাও মজা পাবে না। পারফেক্ট ভাবে একটা ভিডিও বানাতে গেলে যে কতটা কষ্ট যারা ভিডিও বানায় তারাই জানে। বারবার ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করা, সেগুলো শুট করা, সময় যেমন বেশি লাগে, কষ্টও হয় অনেক। তারপরও একটা জিনিসকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারা, সেটাই কিন্তু অনেক কিছু। আমার ভিডিওতে সব সিক্রেট কিন্তু আজকের ভিডিওতে বলে দিলাম। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেগুলো রিপ্লাই দেওয়ার। কিচেন গুছিয়ে কিন্তু আজকে আর ঘর গোছাতে যেতে পারিনি। এখানে গোছাতে সময় লেগে গেছে। তারপর রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। হাজব্যান্ডের জন্য ট্যাংরা মাছ ভুনা করব, আর ছেলেদের জন্য লেগ পিস ভুনা করব, আর সাথে আজকে ঢেঁড়সের ভাজি করব। যদি ভাবি যে এক তরকারি দিয়ে চালিয়ে দিব, ঘুরে ফিরে 2-3 তরকারি হয়ে যায়। এক তরকারি দিয়ে কি খাবার খাওয়া সম্ভব? এক তরকারি দিয়ে খাবার খেতে গেলে মনে হয় যে পেটের খিদা পেটেই থেকে যায়। ভিডিও শুরুতে আপনাদের কিছু কথা বলেছিলাম, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শনে। আমার কথার সাথে আমি মনে করি সবাই একমত, কারণ গুণী স্ত্রী হলেই হয় না, স্বামীকেও গুণী হতে হয়, ধৈর্যশীল হতে হয়। দুজনের বোঝা পরামর্শেই বিসর্জনে একটা সংসার সুখের ও শান্তিতে পরিপূর্ণ হয়। একটা মেয়ে মানুষ তখনই তার জীবনের পরিপূর্ণ সুখ পায় যখন তার হাজবেন্ড সাপোর্টিং হয়, তাকে সব কাজে সাহায্য করে, তার আগামী পথ চলাতে সাহায্য করে। তখন ওই মেয়েটাকে কখনো আর পিছু ফিরে তাকাতে হয় না সমাজ কি বলল, পরিবারের অন্যান্য মানুষ কি বলল। একজন বিবাহিত নারীর জীবনে পরিপূর্ণ সুখ এনে দিতে পারে একজন স্বামী। আমার জীবনের গল্পটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সবাই মোটামুটি জানেন আমার খুব কম বয়সে বিয়ে হয়েছে। তখন আমি সংসার
সংসার কি, স্বামী কি, কোনো কিছুই বুঝতাম না। এই মানুষটা যদি আমাকে সব সময় সাহায্য না করতো বা আমার পাশে না থাকতো, আমি না এতটুকু কখনোই হতে পারতাম না বা এত সংসারী হতে পারতাম না। আমার আর আমার হাজবেন্ডের বয়স অনেক ব্যবধান। আমি তার থেকে বয়সে অনেক ছোট। ছোট হলেও আমাকে কখনোই ছোট করে দেখেনি। একজন স্ত্রীর প্রাপ্য সম্মান, অধিকার সবটুকুই দেওয়ার চেষ্টা করেছে। আমার যেহেতু কম বয়সে বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি সম্পর্কেও জানতাম না বা সংসার কিভাবে করতে হয় সেটাও জানতাম না। সে যদি সবকিছু মানিয়ে না নিত, ধৈর্য ধরে সবকিছু না শেখাতো, আজকে হয়তো আমি এতটুক আসতেও পারতাম না। এই জিনিসগুলো যখন আমার মনে পড়ে, তার প্রতি সম্মান আমার আরো বেশি বেড়ে যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধা সম্মানের উপরও টিকে থাকে। যেখানে একজন আরেকজনের অনুভূতির মূল্য দেয়, সেখানে ছোট ছোট কষ্টগুলো সহজ হয়ে যায়। যে দাম্পত্য জীবনে শ্রদ্ধা থাকে, সেখানে ঝগড়ার মাঝেও শান্তি থাকে, অভিমানও থাকে ভালোবাসা। সংসার সুখের হয় তখনই যখন স্বামী স্ত্রী দুজনেই একে অপরের গুরুত্ব দিতে জানে। বর্তমানে দূষিত সমাজে এসেও যদি আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসে, অন্য নারীর প্রতি আসক্ত না হয়, তাহলে নিজেকে ভাগ্যবতী মনে করুন। কারণ এখনের সমাজ যে পরিমাণ দূষিত হয়ে গেছে, হয়তো বা আপনার চাহিদা অনুযায়ী আপনার হাজবেন্ড আপনাকে অনেক কিছু দিতে পারে না, কিন্তু আপনাকে ভালোবাসে, এতেই সন্তুষ্ট থাকুন। দাম্পত্য জীবনে ধন্যবাদ আর দুঃখিত, ওই দুইটা শব্দ অনেক গুরুত্বপূর্ণ। অহংকার কমিয়ে ভালোবাসা বাড়াতে এই শব্দগুলো খুব কাজে দেয়। সংসারে কিন্তু ছোট ছোট জিনিসে কথা কাটাকাটি হয় বা ঝগড়াঝাটি হয়, বড় আকার ধারণ করার আগে আমার কাছে মনে হয় সেটা সমাধান করে ফেলাটাই উচিত। 15-16 বছরের সংসার জীবনে এমন বড় ধরনের কোনো সমস্যা হয়নি বলতে পারবো আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে যখন ছোটখাটো কোনো জিনিস নিয়ে কথা কাটাকাটি হয়, তখন চেষ্টা করি তাড়াতাড়ি জিনিসটা সমাধান করে নিতে। এতে করে আমার কাছে মনে হয় যে এই ঝগড়াঝাটি বাড়িয়ে যদি নিয়ে যায় বা এটা যদি সংসারে অশান্তি লাগিয়ে রাখে, তাতে করে আমার বাচ্চাদের উপরে এটার এফেক্ট পড়বে। বাচ্চাদের কথা চিন্তা করে হলো সংসারে যদি কোনো কথা কাটাকাটি বা অশান্তি হয়, সেটা অবশ্যই সমাধান করে ফেলার চেষ্টা করবেন। রান্না করে হাঁড়ি পাতিল সব সিংয়ের মধ্যে রেখে আমি গড় গোছাতে চলে গিয়েছিলাম, যে পরে এসে হাঁড়ি পাতিলগুলো ওয়াশ করব। এরই মধ্যে আপনাদের ভাইয়া দোকান থেকে চলে এসেছে, এসে দেখে হাঁড়ি পাতিল জমা, সে কিন্তু সবগুলো ধুয়ে দিচ্ছে। মাঝে মধ্যে যখনই সময় পায়, মেন্টালি প্রেশার না থাকে, সব সময় আমাকে কাজে সাহায্য করার চেষ্টা করে। যেহেতু আমি এখানে সব কাজ একা হাতেই করি, কিছু কাজে যদি আমাকে সাহায্য না করে, তাহলে আমি হাঁপিয়ে যাব বা অসুস্থ হয়ে যাব। দেশে থাকতেও আমাকে কাজে সাহায্য করার চেষ্টা করতো, যদিও আমি দেশে থাকতে কাজ করতে দিতাম না। এখানে এসে যেহেতু একা হাতে সব সামলাতে হয়, মাঝে মধ্যে আমাকে অনেক কাজ করে দেয়। কিচেন ধুয়ে মুছে একদম ঝকঝকে চকচকে করে ফেলেছে। আর এটাই হলো আমার দাম্পত্য জীবনের সুখ। নিজের কথা চিন্তা করার আগে আমার কথাই চিন্তা করে বেশি। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে অনেক অনেক ভালো আছি। আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন, যাতে বাকি সময়টা এভাবেই একজন আরেকজনের পাশে থাকতে পারি। দাম্পত্য জীবনে ভালো থাকতে গেলে বেশি কিছু প্রয়োজন পড়ে না, একটু সমঝোতা দরকার। আর প্রিয় মানুষটার কাছে সব সময় নিজের অনুভূতিগুলো প্রকাশ করার চেষ্টা করবেন। আমি তো যখন ইচ্ছা তখনই বলি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ভালোবাসার কোনো সময় বেদ নেই যে একটা নির্দিষ্ট সময় বের করে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি। আমার যখনই ইচ্ছে হয় তখনই আমি বলি আমি তোমাকে অনেক ভালোবাসি। এতে করে না আমার মনে অনেক পাতলা থাকে, মনের ভিতরে অনেক শান্তি আসে। চলুন একটু সময়ের জন্য আপনাদের ফিরিয়ে নিয়ে যাই আমার সুখের নীড়ে, আমার অস্তিত্ব যেখানে, আমার মনটা সারাক্ষণ যেখানে পড়ে থাকে সেখানে। অনেকে জানতে চেয়েছিলেন আমার বাসাটার কি অবস্থা বা দেখতে চান, সেই জন্য এই অংশটা এখানে লাগিয়ে দিলাম। আমি যেদিন কুয়েতে চলে আসি সেদিনের ফুটেজ হচ্ছে এটা। বিছানাগুলোকে মনের মতো করে গুছিয়ে নিচ্ছি, যদিও কাজের এনার্জি ছিল না, মনটা এত বেশি খারাপ ছিল, কান্না করছিলাম আর কাজগুলো করছিলাম। মনে হচ্ছিল যে আমি আমার এই নেটটাকে ফেলে কোথায় যে চলে যাচ্ছি। প্রতিটা রুমের বিছানা কিন্তু এভাবেই গুছিয়ে এসেছি আর এভাবেই আছে। আমার কাছে মনে হয় যে বিছানার চাদরগুলো যদি তুলে রেখে যাই বা বিভিন্ন জিনিস যদি তুলে রেখে আসি, হয়তো বাসাটা আমার উপরে মন খারাপ করবে যে তুমি আমাকে এভাবে রেখে কোথায় চলে যাচ্ছ। একদম সাজিয়ে গুছিয়ে রেখে এসেছি। ভেবেছিলাম কুয়েতে আসার আগে বাসাটা কিভাবে গুছিয়ে রেখে এসেছি ফুল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই যে মন খারাপের জন্য কোনো কিছুই করতে পারিনি। আর কাজের চাপও ছিল অনেক। এই ঘরের মধ্যে শুধু চারিদিকে এলোমেলো আর এই যে কার্টুনগুলো রেডি করা, সবকিছু মিলিয়ে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম।
এই হলো আমার স্বাদের কিচেন। কিচেনের কথা মনে হলে মনে হয় যে আমার ভিতরটা ছিঁড়ে যায়। জানি আমার পাশাপাশি আপনারাও আমার এই বাসাটাকে অনেক বেশি মিস করেন। এই অবস্থায় যেমন দেখছেন এভাবেই কিন্তু রেখে এসেছি। আমার বাচ্চারা সোফায় বসে আছে। একটু পরেই কিন্তু আমরা রেডি হয়ে বের হব। ডাইনিং টেবিলটা কিন্তু আমি ড্রয়িং রুমের পাশে নিয়ে এসেছি। ওই পাশটা আমি খালি করে ফেলেছি। আমার যখন বাসাটার কথা মনে পড়ে তখন পুরোনো ভিডিওগুলো আমি লাগিয়ে দেখি। যেমন আপনারা আমাকে কমেন্ট করেন, আপু তোমার পুরোনো বাসাটাকে অনেক মিস করি, তোমার দেশের বাসাটাকে। সেই ভিডিওগুলো দেখি। নরমালি যদি আমরা দেশের ভিতরে কোথাও ঘুরতে যাই বা বেড়াতে যাই, পুরো বাসা দেখবেন এলোমেলো হয়ে যায়। আর আমি তো দেশ ছেড়ে এসেছি, মানে কেমন জানি সবকিছু এলোমেলো ছিল। তারপরও আমার পক্ষে যতটুক গোছানো দরকার, ভিডিও শুরুতে দেখেছেন কম্বলগুলো আমি একদম পলিথিন দিয়ে মুড়ে সুন্দর করে গুছিয়ে রেখে এসেছি। 15 দিন আমি এই কাজগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। আমার সংসারের একটা জিনিসও যাতে নষ্ট না হয়, আমি আমার মতো করে সুন্দর করে সব গুছিয়ে রেখে এসেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি আল্লাহর কাছে সবকিছু দিয়ে এসেছি। রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহই সবকিছু রক্ষা করবেন। এটাই হচ্ছে আমার সান্ত্বনা, এছাড়া আর কিছু করার নেই। অনেকেই জানতে চান বর্তমানে আমার বাসাটার কি অবস্থা। এটা কিন্তু হচ্ছে সিসিটিভি ফুটেজ। এটা হচ্ছে আমার বাড়ির সামনের জায়গা। খালা দেখুন রাস্তাটা ঝাড়ু দিচ্ছে। প্রতিদিনই রাস্তা ঝাড়ু দেয়, সিঁড়ি ঝাড়ু দেয়। আর আমি বাসা থেকে বসে বসে সবকিছু দেখি, কখন কে কি করছে না করছে, খালা কখন কাজ করতে আসছে। সিঁড়ির কাজ প্রতিদিনই করে, তার পাশাপাশি রাস্তাটা ঝাড়ু দেওয়ার চেষ্টা করে। আর সাথে একদিন সিঁড়ি মোছা দেয়। এখন হয়তো কেউ বলতে পারে যে কাজের খালারা কতটা বিশ্বস্ত। আসলে বিশ্বাস করা ছাড়া এখানে কোনো উপায় নেই। আর উনি অনেক বছর ধরে আমার বাসায় কাজ করে, অনেক ভালো মানুষ। তো সেই দায়িত্বে ওনার কাছে সবকিছু দিয়ে এসেছি। নিজের মতো করে সবকিছু গুছিয়ে রাখে। সিঁড়ির কাজ তো প্রতিদিনই করে, আর সাথে একদিন হয়তো ছাদ ঝাড়ু দেয়। ছাদও সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করে। আর বাসার ভিতরের যে কাজটা সেটা হচ্ছে আমি একদিন পর পর করাই। বাসার ভিতর যেহেতু ময়লা হয় না, একদিন পর পর করালেই যথেষ্ট। ফার্নিচার থেকে শুরু করে রান্নাঘরে যা যা ধোয়া দরকার, রান্নাঘরের কাজগুলো বলি, যখন যেটা ময়লা হয় সেটা দেখে ধুয়ে ফেলার জন্য। আগে আমার বাসায় 4টা ক্যামেরা লাগানো ছিল। আমি আসার আগে এই যে আমার ড্রয়িং রুমে আর ছাদের মধ্যে একটা ক্যামেরা লাগিয়ে এসেছি। খালা যখন কাজ করতে আসে তখন ক্যামেরা লাগিয়ে সারাক্ষণ দেখি আর কি। এই যে দেখুন কার্পেট পরিষ্কার করছে, তার পাশাপাশি ফার্নিচার গুলো পরিষ্কার করে নেবে। আসলে নিজের কাজ তো কখনো কাজের মানুষ দিয়ে হয় না, তারপরও যতটুকু রাখে ততটুকুই আমি শুকরিয়া আদায় করি। খালা যখন আমার বাসার ভিতরে দিনের বেলা কাজ করতো তখন আমি 6,000 টাকা দিতাম। আবার সন্ধ্যার পর টুকটাক এসে কাজ করে দিয়ে যেত। সেই ক্ষেত্রে খালাকে আমি মোট 7,000 টাকা দিতাম। তো এখন যেহেতু একদিন পর পর বাসার ভিতরে কাজ করে, সেই জন্য খালাকে আমি এখন 4,000 টাকা দিই। দূরে থেকেও আমি আমার বাসার পর্যাপ্ত খেয়াল রাখার চেষ্টা করি। আমার কথা হচ্ছে টাকা যাক, কিন্তু আমার ঘরের প্রত্যেকটা জিনিস ভালো থাকুক, এতেই আমার শান্তি। যতদিন পরে যায়, যত বছর পরে যায়, আমি যাতে আমার শান্তির নিটটাকে আমি এভাবেই পাই, আবার যাতে গিয়ে আমি স্বস্তির একটা শ্বাস ফেলতে পারি। খালার কিন্তু রুমের ভিতরের কাজ শেষ। রুম মুছে একদম কার্পেট বিছিয়ে পর্দা টেনে ফ্যান বন্ধ করে সুন্দর করে চলে যাবে। একটা বাসাতে ভাড়াটিয়া থাকলে কিন্তু সেখানে অনেক নিয়ম কানুন থাকে, বা এটা সেটার একটা সমস্যা থাকে, বা ভাড়া তোলার ক্ষেত্রেও কিন্তু একজন মানুষের দরকার। সেই ক্ষেত্রে কিন্তু আমি একজনকে, বিশ্বস্ত একজনকে দিয়ে এসেছি, যাতে আমার বাসার সবকিছু খেয়াল রাখে বা ভাড়া তুলতে পারে। কখন যে দেশে যেতে পারবো জানি না, কারণ টিকিটের দাম কিন্তু এখন অনেক বেশি। অনেকে জিজ্ঞেস করেন আপু তুমি দেশে কখন আসবা? এসেছি মাত্র 3 মাস, এখনো 3 মাস হয়নি। দেখি আল্লাহ কি কপালে রেখেছে। যদি ফুল ফ্যামিলি নাও যেতে পারি, আমি হয়তো মাঝে মধ্যে যাব, গিয়ে সবকিছু দেখে আসবো। আপনাদের একটু চাদর গড়িয়ে দেখিয়ে দিলাম। এই যে দেখুন ছাদে নিচতলার ভাড়াটিয়ার কাজের মহিলা কাপড় নাড়ছে। আর মাধবীলতা গাছটাতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ফুল এসেছে। এখনই সিজন ফুল আসার। আমি কিন্তু এখানে বসে বসে দেখি, যখন বাতাস আসে তখন গাছের ফুলগুলো দুলতে থাকে। আর এগুলো দেখেই না আমি শান্তি অনুভব করি। আপনাদের জানতে চাওয়া সকল প্রশ্নের উত্তর দিলাম আর সব কিছু দেখিয়ে দিলাম আজকের জন্য। তাহলে আমি এখানেই বিদায় নেব। আবার চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।